This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। আজ সুপার প্রাইম টাইমে আপনাদের একের পর এক খবর দেখাবো, আর প্রত্যেকটা খবর প্রশ্ন তুলতে বাধ্য করছে এ রাজ্যের আইন শৃঙ্খলা কি ভেঙে পড়েছে। চলুন প্রথমে আপনাদেরকে নিয়ে যাই চোপড়ায়। সেখানে সালিশি সভায় এক তরুণ তরুণীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর। আচ্ছা বলুন তো, ব্যক্তিগত সম্পর্কে গ্রামের মাতব্বররা কেন মাথা গলাবে? এত সাহস তারা পাচ্ছে কোথা থেকে? যে মূল অভিযুক্ত তার নাম তাজমুল ওরফে জেসিবি। সে এলাকায় তৃণমূল কংগ্রেস করে, একথা আমরা বলছি না, একথা বলছেন স্বয়ং চোপড়া তৃণমূল কংগ্রেস বিধায়ক। আমরা খবর দেখালাম, তারপরে জেলার পুলিশ কর্তারা নড়ে চড়ে বসেন। পুলিশ সুপার জানিয়েছেন সুমোটো মামলা হয়েছে। প্রথমে একটা ছবি দেখুন, দৃশ্যটা আফগানিস্তানের। এক আফগান মহিলার উপর তালিবানের নৃশংস অত্যাচার। এবার পাশাপাশি দুটো ছবি দেখুন, কোনো পার্থক্য খুঁজে পাচ্ছেন কি? বাঁদিকে যে ছবিটা দেখছেন সেটা কিন্তু আফগানিস্তানের নয়, বাংলার উত্তর দিনাজপুরের চোপড়ার। তালিবানি বর্বরতার এই নৃশংস ঘটনা ঘটেছে চোপড়া ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের দিঘলগাঁওয়ের সালিশি সভায়। স্থানীয় নাম অবশ্য সালিশি সভা নয়, ইনসাফ সভা। এই যে কালো টি শার্ট পরা যুবক লাঠির গোছা হাতে উন্মত্তের মতো মারছেন, ইনি চোপড়ার কুখ্যাত বাহুবলী, নাম জেসিবি ওরফে তাজমুল। পাশে মারমুখী আরো একজন, ভিড় করে দাঁড়িয়ে জনতা। তরুণ তরুণীকে নৃশংসভাবে মারধর, মাটিতে ফেলে মার, একজন মহিলাকেও মার, বেধড়ক মার। তবুও থামাতে এলেন না একজনও। অভিযোগ আরো, অত্যাচারের পরে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যেতে দেওয়া হয়নি তরুণ তরুণীকে আর্থিক জরিমানাও করা হয়। কেন মাত্র? আইন হাতে তুলে নেওয়ার এই প্রবণতা কেন? এই ধরনের নৃশংস অত্যাচার আফগানিস্তানের তালিবান শাসনে দেখতেই অভ্যস্ত বাঙালি। সেই দৃশ্য বাংলায় কেন? জানা যাচ্ছে গ্রামের বাসিন্দা দুই তরুণ তরুণীর মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক। সেই সম্পর্কের বিচার করতেই সালিশি সভা ডাকা হয় বলে অভিযোগ। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিচার করার ভার গ্রামের মাতব্বরদের কে দিল? কোন সাহসে এভাবে মারধর করার সাহস পায় জেসিবি আর তার দলবল? উত্তর খুঁজেছিল TV9 বাংলা। জবাব দিয়েছেন চোপড়া তৃণমূল কংগ্রেস বিধায়ক হামিদুল রহমান। আরে এক ঘন্টায় ওদেরকে ডাকে পাঠাইছি, কি ম্যাটারটা দেখতে হবে তো। কাদেরকে ডেকে পাঠিয়েছেন? জিসিপি আছে, কোনকার মেম্বার প্রধানরা আছে, ওদেরকে ডেকে পাঠাইছি। কাদেরকে আপনি চিনতেন? মানে যে মেরেছে তাকে চিনতেন? হ্যাঁ, তা আমার বিধানসভার চিনবো না। সে কোন রাজনৈতিক দল করে? রাজনৈতিক ওরা ভোটার আছে, এখন তো সবাই টিএমসি রে আছে। মানে এও টিএমসি? সবাই টিএমসি রে আছে। শাসক দল করে জেসিবি, তাই এত সাহস? বাংলায় কি এটাই নিয়ম হয়ে দাঁড়াবে? পুলিশ কি করছে? শনিবারের ঘটনা TV9 বাংলায় মেনে নিয়েছেন জেলা তৃণমূল সভাপতিও। সকালে ব্যাপারটা জানতে পারলাম, সঙ্গে সঙ্গে আইসি চোপড়াকে ফোন করেছিলাম। আইসি চোপড়া আমাকে বললো আমরা কেস করছি, কেস করে আমরা তদন্ত করে অ্যারেস্ট করবো। চোপড়ায় তো লক্ষ্মীপুরে তো সবাই তৃণমূল কংগ্রেস করে, তৃণমূল কংগ্রেস করে না এরকম লোক নাই বললে ছিল, খুব সীমিত আছে। আর জেসিবি নিশ্চয়ই আমাদের দলকে সমর্থন করে, এমনি এটা দায়িত্ব নিয়ে বলতে পারে দলে কোনো পদে জেসিবি নামে কোনো লোক দলে কোনো পদে নেই। ভিডিও ভাইরাল হওয়ার পর TV9 বাংলা সরব হয়, আর তারপরেই শুরু হয় পুলিশের তৎপরতা। ভিডিও ভাইরাল না হলে কি পুলিশ হাত গুটিয়েই বসে থাকতো? এটা সোশ্যাল মিডিয়া থেকে আমরা দেখেছিলাম, লোকাল মিডিয়াগুলো থেকে আমরা আজকে দেখেছেন এই ভিডিওটা। ও ভিডিও পাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমরা এনকোয়ারি করেছেন। এনকোয়ারি করে অলরেডি একটা সুমোটো কেস আমরা স্টার্ট করেছি। যারা যারা করেছেন ওদেরকে আইডেন্টিফাই করা আছে, ওদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। জনগণ যদি ঘুমিয়ে থাকে প্রশাসন শিথিল হয়ে যায়। আপনারা অনেকে বলছেন এটা হচ্ছে সামাজিক ব্যাধি। নয়, এটা সামাজিক ব্যাধি নয়, এটা হচ্ছে ভয়ঙ্কর প্রবণতা যে আমরা মানি না, আমরা আইন মানব না, আমরাই নিজের আইন তৈরি করব, আমরা হত্যা করব। শুরু রাজনৈতিক চাপানুতো। অনেকগুলো কেস আছে, পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারবে কেন? সে চোপড়ার বিধায়কের খাস লোক, ডান হাত। তাকে একটা মানুষের নাম জেসিপি হতে পারে, বুঝতে পারছেন তো, মানে বুলডোজার। তো সে এরকম অত্যাচার তো। জেসিপি নামে যে পিটাচ্ছে, কিছুদিন আগেও হচ্ছে যে মানুষের পিটুনি খেয়ে হচ্ছে কোনো রকমের জীবনটাকে বাঁচিয়েছে। বিশেষ করে কয়েকটা পঞ্চায়েত আছে যে এলাকায় হচ্ছে যে
ওখানকার বিধায়কের হচ্ছে যে এরা খুব ঘনিষ্ঠ। এই লিঞ্চিং প্রমাণ করছে যে রাজ্যের মানুষের প্রশাসনের উপরে কোনো ভরসা নেই। মানুষ প্রশাসনকে বিশ্বাস করে না, মানুষ নিজের হাতে আইন তুলে নিচ্ছে এবং পুলিশ প্রশাসনকে দেখাও যাচ্ছে না। পুলিশ প্রশাসন কোথায় আমরা তো মাইক্রোস্কোপ দিয়েও দেখতে পাচ্ছি না। মানে বিধায়ক তৃণমূল যদি স্বীকার করে থাকে তাহলে এটা প্রমাণ হয় যে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা এগুলোকে সমর্থন করে না। এগুলো দেখে বিরোধীদের শেখা উচিত। পশ্চিমবঙ্গে 34 বছর এরকম অনেক হয়েছে, কিন্তু সিপিএমের জনপ্রতিনিধিরা কখনো এই স্বীকার করেনি, বা বিজেপি শাসিত রাজ্যে এই ধরনের ঘটনা মুহুর্মুহু ঘটে, কিন্তু বিজেপির কোনো বিধায়ক বা সাংসদ সেটা স্বীকার করে না। এটাই তৃণমূল কংগ্রেসের বৈশিষ্ট্য। আমরা বারবার বলেছি, আমরা টিভি 9 বাংলা মানুষের পাশে, শুধু মানুষের কাছে, আমাদের দর্শকদের কাছে আমরা দায়বদ্ধ। শাসকের চোখ রাঙানিকে ডরাই না আমরা, কড়া প্রশ্ন করতেও ভয় পাই না। তালিবানি বর্বরতার প্রতিক্রিয়া চাইতে টিভি 9 বাংলা ফোন করেছিল চোপড়ার বিধায়ক হামিদুর রহমান আর উত্তর দিনাজপুরের তৃণমূল সভাপতিকে। প্রশ্নের পর প্রশ্নের জেরবার দুই শাসক নেতা শেষমেশ ফোন কেটে দেন। টিএমসি সবাই টিএমসিরা আছে, আপনি এইটা নিয়ে পুরো তালপাল করছেন। আর এটা নিয়ে যে কতটা ব্রিজ ভাঙলো হলো কিশনগঞ্জ বিহার, ওটা দিতে পারছেন না আপনি। এটা নিয়ে কোনো তিল থেকে আরে আপনি বলুন না, ইনি টিএমসি করেন কিনা? সংগঠনের যারা নেতারা রয়েছেন, ছোট নেতা, ব্লক সভাপতি, তারা কি করছে জানতে পারবো না। সেখানকার রেগুলার খবর যায় না নেতাদের কাছে? এরকম লোকাল গুন্ডাদের কড়া দাওয়াই দেবে কি প্রশাসন? আক্রান্ত দুই তরুণ তরুণীর চিকিৎসা ব্যবস্থা করবে কি প্রশাসন? উত্তর চাই, এখনই চাই। রূপক ঘোষের রিপোর্ট, টিভি 9 বাংলা। জেসিবির কুকীর্তি দুপুর থেকে তুলে ধরি আমরা, টিভি 9 বাংলা। ভিডিও ফুটেজ শেয়ার করেন বিজেপি নেতা অমিত মালব্য, সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এক্স স্যান্ডেলে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার লেখেন, এটাই বুলডোজার বিচার। অবশেষে সন্ধ্যার পর এই জেসিবিকে জ্বালে নেয় পুলিশ। দেখো, চোপড়ায় যে ঘটনা ঘটেছে সেই ঘটনা আরো একবার প্রমাণ করলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মহিলাদের সুরক্ষা কোন জায়গায় পৌঁছে গেছে, এবং যেভাবে মব লিঞ্চিং হচ্ছে এবং তালিবানের মতো শাসন। তো এটা আমরা বিভিন্ন সিনেমায় দেখেছি, আফগানিস্তানে এরকম হয়, তালিবানরা করে। এখন দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন বানানোর জায়গায় কলকাতাকে তো লন্ডন করতে পারলেন না, চোপড়াকে তো তালিবান বানিয়ে দিলেন। এটা কি বাংলার সংস্কৃতি? এক মহিলাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হচ্ছে। সে যখন আটকাতে যাচ্ছে তখন তার হাত ধরে আবারও মারধর করা হচ্ছে। যারা মারলো তারা তো দোষী, আর যারা দেখলো তারা। এই কোন সংস্কৃতির দিকে আমরা এগোচ্ছি? চোপড়ার এই ঘটনায় সব স্তরে এই মুহূর্তে ছিচিৎকার। গোটা রাজ্য জুড়ে আপনি নারী পুরুষের সম্পর্ক, বিশেষ করে মহিলাদের প্রতি অত্যাচার যেভাবে বাড়ছে এবং যেভাবে চুরির নাম করে যেভাবে পিটিয়ে মারা হচ্ছে, শিশু চুরির জন্য পিটিয়ে মারা হচ্ছে এবং অনেক অংশেই একটা গুজব রটিয়ে যেভাবে মারা হচ্ছে, গোটাটার পেছনে একটা গভীর একটা উদ্বেগজনক সামাজিক পরিস্থিতি, তার কিন্তু আমরা লক্ষ্য করছি। ভালোবাসা জীবনে তো আসে না। আইন মেনে দুটো মানুষকে এক করা যায়, কিন্তু ভালোবাসা এনে দেওয়া যায় না। সেটা একমাত্র মন এনে দিতে পারে। আর পরকীয়া বোধহয় এখন আইন সিদ্ধ। একজন মানুষ বোধহয় চাইলেই আরেকজনের সঙ্গে থাকতে পারে না, আমি যতদূর জানি। এবং তারপর হোক না কেস হোক, ইত্যাদি হোক, অনেক কিছু হোক, কিন্তু কেউ যদি মনে করেন যে রাম এবং শ্যাম কিছু একটা ভুল করেছে বলে আমি তাকে মারবো, সে অধিকার আমার আছে, সেই অধিকার আমাদের কোনো সংবিধান, কোনো আইন কিন্তু দেননি। এবং রাম এবং শ্যামের সঙ্গে সম্পর্ক না থাকা সত্ত্বেও আমি সেখানে নাক গলাতে পারি, এই অধিকারও বোধহয় কেউ দেননি। সমাজে সর্বত্র একটা হিংসার বার্তা ছড়াচ্ছে। সামাজিক যে বন্ধনের জায়গাটা ভেঙে গেছে, ছিঁড়ে গেছে সুতোটা। আমরা যে অস্থিরতা দেখতে পাচ্ছি, একদম মাথা থেকে অস্থিরতা দেখতে পাচ্ছি। এটা অসুখ, এটা অসুখ, সামাজিক অসুখ, সামাজিক পচন। এত বড় ঘটনা থানা জানবে না এটা আমার মনে হচ্ছে না। কারণ এগুলো জেনেও যদি কোনো পুলিশ অফিসার কিংবা প্রশাসন যদি চুপ করে থাকে, যে না দেখার ভান করে চুপ করে থাকলাম, কিংবা আমি জানি না, আমি তো বুঝতে পারিনি স্যার, আমি জানলাম না স্যার, এটা কিন্তু চলবে না। দেখলেন তো তরুণ তরুণীকে কতজন মিলে মারছে। আরে এটাও তো গণপিটুনি, এটাও তো গণধোলাই। যে রোগ এখন মহামারীর আকার নিয়েছে গোটা রাজ্য জুড়ে। ইতিমধ্যেই দুজনের মৃত্যু হয়েছে, একজন সল্টলেক, একজন কলকাতার বউবাজারে। সংখ্যাটা আরও বাড়ছে পান্ডুয়ায়, হুগলির পান্ডুয়ায় সামান্য একটা বিবাদ, অতি সামান্য, সেখানে এক তরুণকে বেধড়ক মারধর। তারপর এ হাসপাতাল সে হাসপাতাল ঘুরে কলকাতায় এনআরএসে আসার পথে
মৃত্যু হয় ওই তরুণের। প্রশ্ন হচ্ছে আর কত? বউবাজারের হস্টেল সল্টলেকের পর সামনে এলো হুগলির পান্ডুয়ার আরেক মর্মান্তিক ঘটনা। মামুলি বচসায় বাইক থেকে রাস্তায় ফেলে বুকে লাথি মেরে পিটিয়ে খুন করা হলো তরতাজা এক যুবককে। মেলা দেখে বাইকে চেপে ফিরছিলেন আশিস বাউল। গত বৃহস্পতিবারের ঘটনা। বাড়ির অদূরে মনসা পুজোর মাইক বাজানো নিয়ে গন্ডগোল আগে থেকেই চলছিল। সেই গন্ডগোলের মুখে পড়েন ওই যুবক। ঝড়টা আশিসের উপর দিয়ে যায়। একজনের সঙ্গে হালকা ধাক্কা লেগেছিল। মুহূর্তে আশিসই হয়ে ওঠেন টার্গেট। রাস্তায় ফেলে বুকে লাথি মারা হয়। বন্ধুরা কোনো রকমে ছাড়িয়ে বাড়ি নিয়ে যান, কিন্তু রাত থেকেই বুকে ব্যথা, রক্ত পড়ে এ হাসপাতাল থেকে সে হাসপাতাল। শেষে কলকাতার এনআরএস এ আনার পথে মৃত্যু হয় ওই আশিসের। আমার ভাগ্যকে আমি কত ভালোবাসতাম। আমার ভাগ্যকে যারা এইভাবে মেরেছে তারা যেন উপযুক্ত শাস্তি পায় স্যার। এতটাই মানে লাঠিটা জোরে মেরেছে যে মানে একটা মানুষের সহ্য ক্ষমতার বাইরে হয়ে গেছে। একটা আমার রক্ত বমি করছে, তার মানে কীরকম সিচুয়েশনে বা এমন পজিশনে লেগেছে। এ কি চলছে বাংলায়? এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে হারে মব লিঞ্চিং ঘটছে, যে পশ্চিমবঙ্গ মব লিঞ্চিংয়ের রাজধানীতে পরিণত হয়ে গেছে। এই বাংলার আইন শৃঙ্খলার যে ভয়ঙ্কর চেহারা সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে। আইন যারা হাতে তুলে নেবে, প্রশাসন তাদেরকে ছেড়ে কথা বলবে না। সে যেই হোক, আইন হাতে তুলে নিয়ে বিশৃঙ্খলা যে করবে, আইন হাতে তুলে নিয়ে উশৃঙ্খলতা যে করবে, প্রশাসন তার বিরুদ্ধে খড়গহস্ত হবে। আর কটা প্রাণ ঝরলে প্রশাসনের ঘুম ভাঙবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। রাজ্যে একের পর এক গণপিটুনির ঘটনা ঘটছে, কিন্তু তদন্ত কি এগোচ্ছে? বউবাজারের ছাত্রাবাসে এই খুনের ঘটনায় দেখুন না, পড়ুয়াদের বক্তব্য রীতিমতো বিভ্রান্তি তৈরি করছে। জট ছাড়াতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে গোয়েন্দাদের। পড়ুয়াদের ভূমিকা তো অবশ্যই নজরে রয়েছে, তার পাশাপাশি দুই প্রাক্তন পড়ুয়ার ভূমিকা এই মুহূর্তে গোয়েন্দাদের নজরে। মোবাইল চোর সন্দেহে খাস কলকাতায় পিটিয়ে মারা হলো এক যুবককে, তা আবার সরকারি হোস্টেলে। এবার সেই হোস্টেলের ধৃত আবাসিকদের জেরা করে ধন্দে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বিভিন্ন জনের বিভিন্ন রকম বয়ানে অধরা ঘটনাক্রম। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে হোস্টেলের আবাসিক প্রাক্তন ছাত্র শঙ্কর বর্মনের মোবাইল ফোন চুরি গেছিল। তারপরই মোবাইল চোর সন্দেহে ইরশাদকে ধরে হোস্টেলের ভেতরে নিয়ে যাওয়া হয়। শঙ্কর এই ঘটনার নেতৃত্ব দিয়েছিল বলে পুলিশকে জানিয়েছে কয়েকজন ধৃত আবাসিক। শঙ্কর বর্মনের বাড়ি কোচবিহারের দিনহাটার প্রত্যন্ত গ্রাম বড়ভিটায়। প্রেসিডেন্সি কলেজ থেকে দর্শনে MA পাশ করার পর উদয়ন হোস্টেলেই থাকতেন শঙ্কর। ফোন হারিয়ে যাওয়ার কথা বৃহস্পতিবার শঙ্কর তার বাড়ির লোকদেরকেও জানিয়েছিলেন। ওর সঙ্গে কথা হয়েছে যে ও মোবাইল হারিয়েছে, তো সিম কিনতে গেছে একটা দোকানে, তো বলে এখন ব্যস্ত আছি, পরে কথা বলবো। আমার দাদার একটা বন্ধু থাকে ওখানেই, ওই আলাদা একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, তো ও বলছিল যে এরকম ব্যাপার, আমাকে ফোন করছে, তো আমি এখন তোমাকে বাড়িতে জানানো একটু দরকার, ওই জন্য ফোন করলাম। প্রাক্তন ছাত্র হওয়া সত্ত্বেও কি করে শঙ্কর হোস্টেলে থেকে গেছে? পুলিশ জানতে পেরেছে এর জন্য উদয়ন হোস্টেলে নাইট গার্ডে কাজ নিয়েছিল শঙ্কর। ধৃতদের মধ্যেই রয়েছে এমনই একজন প্রাক্তনী দুধকুমার মণ্ডল। কাকদ্বীপের ফটিকপুকুরের বাসিন্দা দুধকুমার কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃতে MA পাশ করেছেন। উদয়ন হোস্টেলের আবাসিক হয়ে থাকতে এখানে রাধুনের হেল্পার হিসেবে কাজ করতেন দুধকুমার। কলকাতাতে ওই কি কলেজে ওখানে যে পড়াশোনা করবে গেল, সেরকম পয়সা করি তো নেই। তারপরে যে তার দাদা কাজ করে পাঠায়, আর ও টিউশনি করে, এই করে পড়াশোনা করছে। তার মধ্যে এই যে কি হয়ে গেল ও কেউ বলতে পারেনি। ইতিমধ্যে হোস্টেলের উল্টো দিকের দোকানে CCTV ফুটেজ পুলিশের হাতে এসেছে, যেখান থেকে ইরশাদ আলমকে ধরে হোস্টেলের ভেতরে নিয়ে যাওয়ার নিশ্চিত প্রমাণ রয়েছে। কিন্তু তারপর হোস্টেলের ভেতরে কি হয়েছিল, ঠিক কারা ইরশাদ আলমকে মারধর করেছিল, সেই ঘটনাক্রম বের করাই এখন গোয়েন্দাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বউবাজারে ইরশাদ আলমকে পিটিয়ে মারার ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে 14 জন। 14 জনের বয়ান বারবার ভিন্ন হওয়ায় তাই এখনো পর্যন্ত ঘটনাক্রম সাজানো যাচ্ছে না। এই ঘটনায় 14 জন ছাড়া আর কেউ আছে কিনা সেটাও পুলিশ বারবার যাচাই করছে। ক্যামেরায় মনোজ হাজরার সঙ্গে সুশোভন ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। গণপিটুনিতে আরও এক মৃত্যুর খবর, এবার ঝাড়গ্রামে। চোর সন্দেহে গণপিটুনি, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ব্যক্তি, মৃত্যুর খবর পাওয়া গিয়েছে আজ। গত 3 দিনে এই নিয়ে গণপিটুনিতে 4 জন নিহত হলেন। প্রশ্ন হচ্ছে, এই ঘটনাগুলো বারবার ঘটছে, জেলায় জেলায় পুলিশ প্রশাসন কবে সতর্ক হবে?
কবে আটকানো যাবে এই ধরনের ঘটনা? এই প্রশ্ন তুললাম আমরা আরও একবার। বউবাজার সল্টলেকের পর এবার ঝাড়গ্রাম। চোর সন্দেহে গণপিটুনির জেরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল বছর 23-এর এক তরুণের। নিহতের নাম সৌরভ সাউ, ঝাড়গ্রামের বেনাগেড়িয়া গ্রামের বাসিন্দা। সূত্রের খবর, গত 22 জুন সৌরভ ও তার বন্ধু অক্ষয় স্কুটি নিয়ে জাম্বনি এলাকার খাটখুড়ায় ঘুরতে গিয়েছিলেন। চোর সন্দেহে সেই সময় তাদের উপর চড়াও হয় স্থানীয় বাসিন্দারা। দুজনকে ব্যাপক মারধর করে ফেলে রাখা হয়। পরে পুলিশ গিয়ে দুই যুবককে উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিকেল কলেজে ভর্তি করে। রবিবার মৃত্যু হয় সৌরভের। ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে খাটখুড়া এলাকায় সেদিন রাস্তা নির্মাণের কাজ চলছিল। ঠিকাদারি সংস্থার মালপত্র একটি গাড়িতে রাখা ছিল। ওই গাড়ি থেকে জিনিসপত্র চুরি যাচ্ছে বলে অভিযোগ ওঠে। সেখানে অচেনা সৌরভদের দেখতে পেয়ে ঝাঁপিয়ে পড়ে গ্রামবাসীরা। ঝাড়গ্রাম পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনো কেউ গ্রেফতার হয়নি। কয়েকদিন আগে ছেলে ধরা সন্দেহে উত্তর 24 পরগনার একাধিক জায়গায় গণপিটুনির ঘটনা ঘটেছে। গুজব রুখতে একটানা প্রচার চালায় পুলিশ। তার রেশ কাটতে না কাটতে এবার চোর সন্দেহে জায়গায় জায়গায় গণপিটুনির ঘটনা ঘটে চলেছে। হঠাৎ করে আইন হাতে তুলে নেওয়ার এই প্রবণতা বাড়ছে কেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। গোয়া দণ্ডপাঠের রিপোর্ট, TV9 বাংলা। এসব ঘটনায় আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে। প্রশ্ন তুলছেন আম জনতা, প্রশ্ন তুলছেন বিরোধী রাজনৈতিক দলের নেতারা। আর এবার প্রশ্ন তুলল বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং। ব্যারাকপুর থেকে রানীগঞ্জ একাধিক ঘটনায় নাম জড়িয়েছে এই সুবোধ সিং এর। সিআইডি তাকে হেফাজতে নিতে চাইছে, আর তাই তাকে আসানসোলে নিয়ে আসা হয়। সেই সুবোধ সিং প্রিজন ভ্যানে উঠতে বললেন এ রাজ্যের পুলিশ কর্তারা ক্রাইম কন্ট্রোল করতে পারছে না, আর তাই নাকি তার ঘাড়ে দোষ চাপাচ্ছে। আর এবার পুলিশ কর্তাদের উদ্দেশ্যে আমাদের প্রশ্ন, সুবোধ সিং এর কথা শুনে কেমন লাগছে আপনাদের? সালে রানীগঞ্জে এক সোনার ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি ও তাঁকে অপহরণের চেষ্টা করেছিল ডাকাতরা। কয়েক রাউন্ড গুলিও চলেছিল। সেই ঘটনার মাস্টারমাইন্ড ছিল সুবোধ সিং। ঘটনার তদন্তে নেমে কুখ্যাত এই গ্যাংস্টারকে হেফাজতে পেতে চাইছিল সিআইডি। আদালত নির্দেশ দিয়েছিল 3রা জুলাইয়ের মধ্যে সুবোধকে আসানসোলে আনতে হবে। সেই মতো সুবোধ সিংকে পাটনার জেল থেকে কড়া নিরাপত্তায় ট্রানজিট রিমান্ডে আসানসোল আনলো সিআইডি। এই মামলাতে প্রোডাকশন ওয়ারেন্টের জন্য আদালতে অর্থাৎ পাটনার আদালতে আবেদন করেছিল সিআইডি। সেই আবেদন মঞ্জুর হতেই তাকে আসানসোল আদালতে পেশ করা হয় এবং তারপরেই তদন্তকারীরা 2 দিনের জন্য সেফ কাস্টাডিতে রাখার জন্য আবেদন করেছেন এবং আদালতও সেই আবেদন মঞ্জুর করেছেন। একাধিক ডাকাতির ঘটনায় জড়িত সেই সুবোধ সিংকে এবার কবজায় নিয়েছে সিআইডি। সিআইডি কবজায় নিয়েছে মানে এতদিন মাল দিচ্ছিল, আর মাল দিচ্ছে না হয়তো তৃণমূলের নেতাদেরকে, না হয়তো কবজায় আসার কথা ছিল না। হয়েছে পুলিশের একটা ক্রিমিনালকে ধরেছে, এইটুকুই বলতে পারি। তাকে দিয়ে কাকে ফাঁসানো হবে না সেগুলো পরে দেখা যাবে। এখন ধরে আনলো, তারপরে সে ধরে আনার পর কি করলো কি করবে সেটা পুলিশ জানে, সিআইডি জানে। আমরা যে সবকিছু নিরপেক্ষভাবে সিআইডি ভালো কাজ করছে। আমরা তো এই যে ডাকাতিগুলোর ক্ষেত্রে যেটা বারবার দেখা যাচ্ছে যে আমাদের পাশের অন্য কোনো রাজ্য থেকে গ্যাংগুলো কন্ট্রোলড হচ্ছে, এমনকি কিভাবে ডাকাতি হবে তার ট্রেনিং সেন্টার পর্যন্ত খোলা হয়ে গেছে। পুলিশ নিশ্চিতভাবে তাদেরকে চেষ্টা করছে ধরার এবং সেক্ষেত্রে পুলিশ সফল হচ্ছে। একাধিক ক্ষেত্রে দেখা গেল পুলিশ পুরোদস্তুর সফল হয়েছে, তো ভালো। পশ্চিমবঙ্গে গত কয়েক বছরে একাধিক খুন, সোনার দোকানে ডাকাতি ও তোলাবাজির তদন্তে নেমে পুলিশ জানতে পারে সব ঘটনার সঙ্গে রয়েছে বিহার যোগ। 2020 অক্টোবর বিজেপি নেতা মনীষ শুক্লা খুন, 2022 মার্চে পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুন, 2023 এপ্রিলে বিজেপি নেতা রাজু ঝা খুন, 2023 মে ব্যারাকপুরে সোনার দোকানে ডাকাতি ও খুন, 2023 অগস্টে পুরুলিয়ায় সোনার দোকানে ডাকাতি, 2023 অগস্টে নদিয়ার রানাঘাটে সোনার দোকানে ডাকাতি, 2024 জুনে বেলঘড়িয়ার রত্তলা এক ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি। প্রতিটি ঘটনায় ধৃতদের জেরা করে গ্যাংস্টার সুবোধের নাম পায় পুলিশ। পাটনার বেউর জেলকে অপরাধ চক্রের হেড অফিস বানিয়ে ফেলেছিল সুবোধ। ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল পদ্ধতিতে ব্যবসায়ীদের থেকে তোলা চেয়ে হুমকি দিত সে। বেলঘড়িয়া শুট আউটের পর কয়েকদিন চুপচাপ থাকলেও ফের সমূর্তিতে ফিরছিল সুবোধ। সুবোধের অবশ্য বক্তব্য বাংলার পুলিশ অপদার্থ, অপরাধ দমন করতে না পেরে তাকে দোষ দিচ্ছে। मतलब का 6 साल से जेल में है, ये लोग हमारे साथ गलत कर रहे हैं। आप जेल से फोन करते हैं? आप जेल से करते हैं?
का जेल से फोन करते हैं क्या? आप फोन करते क्या जेल से? बिल्कुल कंट्रोल नहीं हो रहा है और उसका ठिकरा हम पर फोड़ रहे हैं। कंट्रोल नहीं हो रहा है बंगाल में और उसका ठिकरा अपना निकम्मापन हम पर डाल रहे हैं। সুবোধ সিংকে একদিনের জেল হেফাজত দিয়েছে আসানসোলের বিশেষ আদালত। সোমবার তাকে ফের হাজির করা হবে আসানসোল এডিজে 1 আদালতে, কারণ ওই আদালতে সুবোধ সিং এর মামলা চলছে। তদন্তকারী সংস্থা সিআইডি সূত্রে খবর যে এই সুবোধকে তারা ভবানী ভবনে নিয়ে এসে জেরা করবেন এবং তাকে জেরা করে তার এই যে দুষ্কৃতির নেটওয়ার্ক গোটা রাজ্য জুড়ে ছড়িয়ে রয়েছে, যারা মূলত বিভিন্ন তোলাবাজি, ডাকাতি, খুনের ঘটনায় যুক্ত, সেই নেটওয়ার্ককে একেবারে শিকড় থেকে সমূলে উপড়ে ফেলতে চায়। তার কারণ তারা চাইছেন, তদন্তকারীরা চাইছেন যাতে নতুন করে এই সুবোধের গ্যাং আর এ রাজ্যে যাতে কোথাও মাথাচাড়া না দেয়। চন্দ্রশেখর চট্টোপাধ্যায় ও সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা। জুন মাস মানেই তো বর্ষণ সিক্ত হওয়ার অপেক্ষা, তাই না? কিন্তু বৃষ্টির দেখা নেই। তবে জুন মাসে বর্ষণ হচ্ছে, গোলাগুলি বর্ষণ। গোটা জুন মাস ধরে আমরা দেখেছি আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে একইভাবে কোথাও গোলাগুলি চলেছে, কোথাও বোমা পড়েছে। আর দেখুন এই জুন মাসের শেষে না সেখানেও নিষ্কৃতি নেই। উত্তর 24 পরগনার নিমতা, সেখানেও গুলি চলল। হাওড়ার বাঁকড়া, সেখানেও একই ঘটনা। প্রশ্ন হচ্ছে এই বাংলায় যে কোনো সংঘর্ষে গোলাগুলি কমন ফ্যাক্টর, বন্দুক কার্তুজ চাইলেই মিলে যায়, আর প্রশাসন তারা নজর রাখছে না। প্রকাশ্যে বন্দুক নিয়ে দাপাদাপি, একদিক থেকে গুলি চলছে, অন্যদিক থেকে বোমাবাজি, সঙ্গে ইট বৃষ্টি, জখম এক। হাওড়ার বাঁকড়ায় মুন্সিপাড়া শেখপাড়ার ছবি ভাইরাল। দুই গোষ্ঠীর এলাকা দখল নিয়ে গুলি চলল বিরাটির নিমতায়। গুলিবিদ্ধ হাফিজুর শেখ নামে এক প্রৌঢ়। উত্তর দমদম পুরসভার 34 নম্বর ওয়ার্ডের ফতুল্লাপুর এলাকার ঘটনা এটি। শনিবার রাতে বাড়ির সামনেই গুলিবিদ্ধ হন হাফিজুর, পেটে গুলি লাগে। পরিস্থিতি সামলাতে নামে কেন্দ্রীয় বাহিনী। অভিযুক্ত ফারুক আহমেদকে অস্ত্র সমেত গ্রেফতার করেছে পুলিশ। দেখলো আমার দেওয়ার এখানে শুয়ে আছে, আমার যা আছে, হ্যাঁ পড়ে আছে, ওই অবধি জানি, এছাড়া কিছু জানি না। গুলি করেছে, আমরা আসলাম দেখি নিয়ে হসপিটাল নিয়ে চলে যাচ্ছে। কানাঘুষো শোনা যাচ্ছে যে কোনো নিজেদের মধ্যে কোনো অশান্তির কারণ হোক আর যাই হোক। আচ্ছা, তৃণমূল করতো। ফারুক ওকে ডেকেছে বাড়িতে এসে। ফারুক কে এখানেই থাকে? হ্যাঁ ওই সামনে, ও ওতে নিচে লেবেছে তখনই ঘটনা। গুলি চলার ঘটনা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে বাংলায়। চলতি মাসেই গুলি চলেছে রানীগঞ্জ, আসানসোলে। গুলি চলেছে বেলঘড়িয়ায়, জনবহুল রথতলা মোড়ে। এসবের রেশ কাটতে না কাটতেই 24 ঘন্টার মধ্যে জোড়া শুট আউট। প্রশ্নের মুখে রাজ্যের আইন শৃঙ্খলা। কি করছে প্রশাসন? শুট আউট ঘিরে চড়ছে রাজনীতির পারদ। যেমন অধিকাংশ জায়গায় এগুলো বিচ্ছিন্ন ঘটনা, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কিন্তু মূলত যেটা হচ্ছে, অন্য রাজ্য থেকে কিছু দুষ্কৃতী চক্র কিছুটা তাদের মতো করে সক্রিয় হচ্ছে, আর এর পেছনে বাংলাকে বদনাম করার জন্য কোনো পলিটিক্যাল মোটিভ কাজ করছে কিনা সেটাও পুলিশ প্রশাসন খোঁজ নিচ্ছে। তৃণমূল কংগ্রেস এই ধরনের সন্ত্রাসের রাজনীতি করে না। বিরোধীরা যারা মানুষের রায় প্রত্যাখ্যাত হচ্ছে, তারা গোষ্ঠীদ্বন্দ্ব, গ্রাম্য বিবাদ, পারিবারিক বিবাদ, ক্লাবের দ্বন্দ্ব, কলতলার ঝগড়া সব কিছুকে তারা তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দিতে চায়। কিন্তু বাংলার মানুষ জানে তৃণমূল কংগ্রেস এগুলোর সাথে জড়িত থাকে না। সেই জন্যে বাংলার মানুষ প্রত্যেক নির্বাচনে তৃণমূলকে আগের থেকে বেশি ভোটে জেতায়। এয়ারপোর্টের কথা বলুন, বিভিন্ন এলাকা বলুন, তারা পয়সা রোজগার করার মানুষকে লুট করার যন্ত্রে পরিণত হয়েছে। বরুণ নট্ট একসময় সেলুন চালাতেন, এখন কোটি কোটি টাকার সম্পত্তির মালিক। আপনারা যে কেউকে জিজ্ঞেস করুন, লোকাল লোককে, যে কারা বরুণ নট্ট কী করতেন এক সময়, আর এখন সেই বরুণ নট্টের সম্পত্তির পরিমাণ কত একবার খোঁজ নিয়ে দেখুন। দেখুন সাধারণ লোকই বলছে 1000 কোটি টাকার মালিক। তো এটা হচ্ছে, এই জন্য গুলি চলবে, তো এটাই স্বাভাবিক। বোমা, গুলি, খোলামকুচি, এ ছবি আদৌ কি বদলাবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। গণপিটুনি, গুলি বৃষ্টির ঘটনা তো দেখলেন, এবার নারী নির্যাতনের অভিযোগের দিকে নজর রাখব। কোচবিহারে মাথা ভাঙা রুইডাঙ্গার নির্যাতিতার 5 দিন পর বয়ান রেকর্ড করল পুলিশ।
তাকে সঙ্গে নিয়ে থানায় যায় বিজেপি নেতারা। এমনকি জাতীয় মহিলা কমিশনের সদস্যরাও তার সঙ্গে গিয়ে কথা বললেন। TV9 বাংলার সামনে বিস্ফোরক নির্যাতিতার দিদি, তিনি বলছেন বিজেপি করেন বলে বোনকে বাঁচাতে পারেননি। সিবিআই তদন্ত চেয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। কোচবিহারে বিজেপির এক মহিলা কর্মীর ওপর নারকীয় অত্যাচারে শিউরে উঠেছিল বাংলা। এরপরেই শাসক তৃণমূলের বিরুদ্ধে নিন্দায় সরব হয় বিজেপি। শনিবার কোচবিহারে গিয়ে নির্যাতিতার সঙ্গে কথা বলেন রাজ্য বিজেপির একটি দল। তখনই বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল অভিযোগ তুলেছিলেন পুলিশ নির্যাতিতার বয়ান না নিয়ে আসল ঘটনাকে চাপা দিতে চাইছে। এই তো হচ্ছে পুলিশের কাজ। যে মহিলাকে বিবস্ত্র করা হলো তার কোনো বয়ান নিল না, তার মায়ের নিয়েছে, স্টেটমেন্ট নিয়েছে, তার ছেলের স্টেটমেন্ট নিয়েছে, ভিকটিমের স্টেটমেন্ট নেয়নি। রাজ্য বিজেপির প্রতিনিধি দল পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা 24 ঘন্টার মধ্যে নির্যাতিতার বয়ান রেকর্ড করল পুলিশ। রবিবার কোচবিহার জেলা বিজেপি নেতৃত্বের সঙ্গে কোতোয়ালি থানায় গিয়ে জবানবন্দি দেন নির্যাতিতা। TV9 বাংলাকে দেওয়া নির্যাতিতার বয়ানে উঠে এলো আরও জোরালো অভিযোগ। নির্যাতিতা সাফ জানিয়ে দিয়েছেন তৃণমূল নেতাদের সামনেই পুলিশ তার বাবাকে দিয়ে FIR লিখিয়ে নেয়। FIR-এ মূল অভিযুক্তের নাম ছিল না। আমার বাবা গেছিল, আমার বাবার তো লেখাপড়া নাই, ভয়ে আতঙ্ক হয়েছে। তারপর শুনছে TMCর পার্টির লোকগুলো সব ঘোকসাডাঙ্গা হচ্ছে, হাক দেখ করে নেচ্ছে যে মেন আসামি, সে মেন আসামির নাম দেয়নি, ও রাত্রিবেলায় তুলছে, সকালবেলায় ছাড়ি দিচ্ছে। শুরু থেকে পুলিশ দাবি করে এসেছে এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই, যদিও পুলিশের দাবি উড়িয়ে গোটা ঘটনায় শাসক দলকেই কাঠগড়ায় তুলছে বিজেপি। ভারতবর্ষের কি কারোর কোনো নাগরিকদের অধিকার নেই তার রাজনৈতিক মত প্রকাশ করা, নগ্ন করে 1 কিলোমিটার দিনের বেলা? এটা CBI তদন্ত হওয়া উচিত। অভিযোগ পাল্টা অভিযোগের মাঝেই রবিবার রুইডাঙ্গা গ্রামে পৌঁছন জাতীয় মহিলা কমিশনের সদস্য জেলিনা কংবুক। उन्होंने जो भी एलिगेशन किया है वो हम लोग उसको फिर से धैर्य से देखेंगे, कंक्लूड नहीं करेंगे इसके बारे में कि वो बीजेपी के सपोर्टर हो या कोई भी पार्टी के सपोर्टर हो। एक विमेन के साथ ना इंसाफ किया गया है, उसके लिए हम आए हैं। ঘটনা তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই 7 জনকে গ্রেপ্তার করেছে, যার মধ্যে রয়েছেন নির্যাতিতার ভগ্নিপতিও। নির্যাতিতার ওই দিদি ও তার স্বামী তৃণমূল করেন। TV9 বাংলার কাছে দিদির দাবি বিরোধী দল করেন বলেই ঘটনার দিন বোনকে বাঁচাতে যেতে পারেননি তিনি। আমার বোনকে এইভাবে মারছে, মারধর করতেছে। আমার স্বামী কয় জীবনটা ওর বাঁচাই, জীবনটা বাঁচার জন্য ওর ফটোটা করে নিছে। এই ফটোটার জন্য আমার স্বামীকে গ্রেপ্তার করলো। আমি করি TMC, আমার বোন করে বিজেপি, আমি কি করি যাব বগল। অর্থাৎ দুই বোন দুই দলের, সেই দলীয় পরিচয় প্রাচীর তুলে দিচ্ছে দুই বোনের মাঝে। এক বোন তৃণমূল করেন আর যিনি নির্যাতিতা তিনি বিজেপি করেন। তৃণমূল হয়েও সে তাকে বাঁচাতে যেতে পারেনি, কারণ বিরোধী পক্ষ করে তার বোন। এই এক নিদারুণ ছবি কিন্তু উঠে এসেছে ঘোকসাডাঙ্গার এই জায়গায়। ঘোকসাডাঙ্গা থেকে ক্যামেরায় প্রসেনজিৎ দাসের সাথে সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, TV9 বাংলা। মালদা এবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। অভিযোগ কি? অভিযোগ টাকার বিনিময়ে গুরুত্বপূর্ণ মামলার কেস ডায়েরি লিখছেন সিভিক ভলান্টিয়ার। আর এই বিষয়টা চোখে পড়ে যায় মালদার চাঁচল আদালতের বিচারকের। তিনি তার পর্যবেক্ষণে বিষয়টা লেখেন। লেখার পর তার খেসারত দিতে হচ্ছে তাকে। তার নিরাপত্তা, সিকিউরিটি প্রত্যাহার করা হয়েছে। ভাবুন একবার, বিচারক যদি বিচার প্রার্থী হয় এভাবে এই ঘটনায়, তাহলে সাধারণ মানুষের কি হবে? পুলিশের অনিয়ম ধরে ফেলায় বিচারকের নিরাপত্তারক্ষী প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ উঠল মালদায়। সম্প্রতি একটি মামলার প্রেক্ষিতে বিষয়টি প্রকাশ্যে আসে। বিষয়টিকে ঘিরে শুরু হয়েছে হইচই। কথায় বলে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, কিন্তু মালদার জেলার একটি ঘটনায় এটা বলা যায় যে বিচারকের বাণী নীরবে নিভৃতে কাঁদে। তার কারণ মালদা জেলার এডিজে পদমর্যাদার একজন বিচারক গত 13 জুন তার আদেশনামায় উল্লেখ করেছেন যে পুলিশের একাধিক অনিয়ম তিনি বারংবার রুখে দেওয়ার চেষ্টা করেছেন, আর সেই রুখে দেওয়ার ফলে পুলিশের রোষে পড়তে হয়েছে এবং রোষে পড়ার কারণে তার নিরাপত্তারক্ষী প্রত্যাহার করা হয়েছে বা তুলে নেওয়া হয়েছে বলেও তার নিজের আদেশনামায় উল্লেখ করেছেন। অভিযোগ ছিল যে টাকার বিনিময়ে গুরুত্বপূর্ণ মামলার কেস ডায়েরি সিভিক ভলান্টিয়ারকে দিয়ে লিখিয়েছেন এক সাব ইন্সপেক্টর। এই সংক্রান্ত মামলার প্রেক্ষিতে বিচারক, সাব ইন্সপেক্টর এবং সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে FIR দায়ের করার নির্দেশ দেন। গত 13 জুনের শুনানিতে মালদার চাঁচল আদালতের ওই বিচারক তার পর্যবেক্ষণে উল্লেখ করেন,
সিভিক ভলান্টিয়ারকে দিয়ে কেস ডায়েরি লেখানোর অর্থ বিচার ব্যবস্থার প্রতি অবিচার। একই সঙ্গে নির্দেশনামায় বিচারক উল্লেখ করেন, এই অব্যবস্থা বন্ধ করার জন্য বারবার চেষ্টা করেছি, কিন্তু মালদা পুলিশ সুপার এবং চাঁচলের এসডিপিও সহযোগিতা মেলেনি। আদালতের স্বাভাবিক কাজে বারবার বাধা সৃষ্টি করা হয়েছে। এরই ফলস্বরূপ এই আদালতের নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হয়েছে। পুলিশের এই ব্যবহার ধৈর্যের সীমা ছাড়িয়েছে। নিম্ন আদালতের এই বক্তব্যের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে যায় পুলিশ। ইতিমধ্যে নিম্ন আদালতের ওই নির্দেশের ওপর 31শে অগস্ট পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। বিচারকের নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে রাজ্য সরকারের রিপোর্টও চেয়ে পাঠিয়েছে হাইকোর্ট। কেস ডায়েরি লেখাটা সিভিক ভলান্টিয়ারের কাজও নয়, তার সে অভিজ্ঞতাও নেই। এতে এইভাবে কেস ডায়েরি লিখলে মামলার ক্ষতি হয়। আজকের আমাদের রাজ্যে এই প্রতিশোধ স্পৃহাটা অত্যন্ত মাথাচাড়া দিয়ে উঠেছে। ক্ষমতার বাইরে গিয়ে কাজ করার এই যে প্রচেষ্টা এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে ছোট করা, প্রাতিষ্ঠানিক যে স্বাধীনতা আছে সেটাকে না মানা, আইনের শাসনকে না মানার এই যে প্রবণতা, এটা খুব খুব অন্যায়। আমার মনে হয় হাইকোর্টের এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ করা উচিত। পুলিশ থানা পুরোপুরি তৃণমূলের নেতাদের আদেশে নিয়ন্ত্রিত হচ্ছে। সিভিক ভলান্টিয়ারকে দিয়ে স্টেটমেন্ট রেকর্ড করানো শুধু বেআইনি শুধু না, এটা প্রকৃতপক্ষে ক্রিমিনাল জাস্টিসকে অবজ্ঞা করা। বিচারকের ওপর যদি এই হামলা হয় যে তার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী প্রত্যাহার করা হচ্ছে, ইঙ্গিতটা কি? ইঙ্গিতটা তুমি বাইরে বেরো, তোমাকে আমরা খুন করে দেবো। হাইকোর্টের উচিত ডিজি পুলিশকে ডেকে এনে তাকে সাসপেন্ড করা। হাইকোর্টও সেই রকম যথাযথ ভূমিকা নিচ্ছেন না। আগামী দিনে নিশ্চয়ই চেষ্টা করব যাতে এই বিষয়টাকে সর্বোচ্চ আদালতে দরকার হয়ে নিয়ে যাওয়া যায়। রাজ্য পুলিশের এক কর্তার দাবি, বিচারকের নিরাপত্তা রক্ষী প্রত্যাহার করা হয়নি। সেই বিষয়টি হাইকোর্টে জানানো হয়েছে। বিষয়টি অবশ্যই বিধানসভার অভ্যন্তরে তুলব। পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বিধানসভায় উপস্থিত থাকেন না, না হলে আমি বিধানসভার অভ্যন্তরে পুলিশ মন্ত্রীকে এই প্রশ্ন করতাম যে এই যদি আপনাদের মনোভাব হয় যে কেউ প্রশ্ন করলেই তাকে কিভাবে হেনস্থা করব, তাহলে এর থেকে বলে দেওয়া উচিত যে এখানে গণতন্ত্র বলে কোনো তন্ত্র নেই, এখানে মমতাতন্ত্র বা কালীঘাট তন্ত্র এখানে পরিচালিত হয়। আমাদের মনে আছে কলকাতা হাইকোর্টে বিচারপতির রায় যখন তৃণমূলের পছন্দ হয়নি, তার কোর্ট এজলাস বয়কট করা হয়েছে, পোস্টার দেওয়া হয়েছে। আজও পর্যন্ত রাজ্যের সরকার এবং শাসক দল এবং প্রশাসন কে করেছে অপরাধ খুঁজে বার করতে পারেননি। এখান থেকেই বোঝা যায় যে যারা অপরাধ করছেন তারা দুষ্কৃতী এবং তাদের পিছনে রাজ্য সরকারের স্পষ্ট ইন্ধন আছে। বিষয়টি জানা নেই, যারা বিষয়টি দেখেন তারাই বলতে পারবেন। গোটা বিষয়টি নিয়ে আদালত ও প্রশাসনিক মহলে আলোড়ন তৈরি হয়েছে। এই বিষয়ে মালদার পুলিশ সুপারের সঙ্গে ফোনে এবং মেসেজে যোগাযোগ করা হলেও তিনি কোনো উত্তর দেননি। চাঁচলের এসডিপিও কোনো মন্তব্য করতে চাননি। সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা। একদিকে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, অন্যদিকে রাজ্যপাল সিবি আনন্দ বোস এ রাজ্যের আর্থিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিলেন। আর প্রশ্ন তুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠকের পরপরই। তিনি দাবি করলেন জরুরি ভিত্তিতে মন্ত্রিসভার বৈঠক ডাকতে হবে। তার আরও দাবি রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করতে হবে। পাল্টা দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও। তৃণমূল দাবি করছে কেন রাজ্যপাল কেন্দ্রের কাছে দরবার করে কেন্দ্রের কাছ থেকে রাজ্যের যে পাওনা সে বিষয়ে কথা বলছেন না। It is very disturbing, shocking, shattering to see that West Bengal is facing a financial breakdown. বাংলার প্রতি আর্থিক বঞ্চনার অভিযোগে মোদী সরকারের বিরুদ্ধে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। ঠিক এই প্রেক্ষাপটেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে সাক্ষাতের পরে বাংলা অর্থনৈতিক ভাঙনের সম্মুখীন হয়েছে বলে দাবি করলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। শুধু তাই নয়, এই বিষয়ে রাজ্য মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকা এবং শ্বেতপত্র প্রকাশের দাবিও জানিয়েছেন তিনি। রাজ্য সরকারের সঙ্গে রাজভবনের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের আবহে যা অন্যরকম মাত্রা যোগ করেছে। Public finance is in doldrums. As a responsible governor, I, upon the authority vested in the governor under Article 167 of the Constitution of India, I have asked for an emergency cabinet meeting to discuss this issue
and also issue a white paper on the finances of the state. শনিবার দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পরে রাজভবনের তরফে এক্স হ্যান্ডেলে এই ছবি প্রকাশ করে বাংলার অর্থনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। তবে বিভিন্ন মহলে প্রশ্ন, এই বিষয়ে রাজ্যের সাংবিধানিক প্রধানের এখতিয়ার কতটা? অর্থনৈতিক জরুরি অবস্থা সংবিধানের 360-এর ধারায় সেটার ব্যবস্থা আছে। তার দ্বারা পুরো দেশে কিংবা ভারতবর্ষের কিছু রাজ্যে অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষিত হতে পারে। সেটা প্রেসিডেন্ট করতে পারেন। যদি প্রেসিডেন্ট সেইভাবে তার কাছে সেরকম কোনো খবর যায় বা সেরকম সুপারিশ কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে যায় তাহলে হতে পারে। এক্ষেত্রে রাজ্যপালের কোনো ভূমিকা খুব একটা নেই। 356 ধারায় যে ক্ষমতা রাজ্যপালের আছে, 360-এর ধারায় সেই ক্ষমতা রাজ্যপালের নেই। রাজ্যপালের এই অবস্থান নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে তীব্র শোরগোল পড়ে গেছে, বেঁধেছে বাকযুদ্ধ। এই কথাটা 2021 সাল থেকে বিরোধী দলনেতা বা আমরা বলে আসছি বিধানসভার ভিতরে বাইরে। এই একই কথা রাজ্যের সাংবিধানিক প্রধান বললেন এতদিন পরে, আমি ওয়েলকাম করছি। তিনি তার সময় লেগেছে, তিনি অ্যাসেসমেন্ট করেছেন পশ্চিমবঙ্গের পরিস্থিতি। মহামান্য রাজ্যপাল তার অনেক সময় লাগলো এগুলো বলতে, কিন্তু আমার মনে হয়েছে তিনি পুরোটা অ্যাসেস করে জেনে শুনে বলেছেন। এই রাজ্য মমতা ব্যানার্জি এইরকম চলতে থাকলে 1 বছর পরে নয় বেতন বন্ধ হবে, নয় লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে হবে। রাজ্যপাল যদি বাংলার অভিভাবক হন তাহলে রাজ্যপালের কেন্দ্রের মন্ত্রীর কাছে গিয়ে বলা উচিত বাংলার টাকাটা দেওয়ার জন্য অর্থমন্ত্রীর কাছে 100 দিনের টাকা, আবাসের টাকা, 1,50,000 কোটি টাকার অন্যান্য সব মিলিয়ে যে বকেয়া, তো বাংলার যদি তিনি রাজ্যপাল হবেন বাংলার অধিকার নিয়ে তো অর্থমন্ত্রীকে বলা উচিত। তার বদলে যদি তিনি অন্য কিছু বলে থাকেন তাহলে বাংলার অভিভাবক যদি বাংলার বিশ্বাসঘাতকের ভূমিকা পালন করে থাকেন তাহলে সেটা দুর্ভাগ্যজনক। পুরো ব্যাপারটা বাঙালি বিরোধীতে চলে যাচ্ছে। অর্থনৈতিক জরুরি অবস্থা অত সহজ নয়, কারণ মোদির নিজের চেয়ারই এখন টলমলো, সংখ্যালঘু গভর্নমেন্ট নিয়ে আছেন। এগুলো একটা ফালতু ব্যাপার। আসলে রাজ্যপাল অন্য যে সমস্ত ঘটনাগুলো আছে সেখান থেকে চোখ ঘোরানোর জন্য এটা করছেন। হঠাৎ রাজ্যপালের মনে হলো আর একটা রাজ্যের উপরে আর্থিক জরুরি অবস্থা চালু করার কথা বলছে, এটা ঠিক মান্যতা পাবো আমার কাছে মুশকিল, এটা বুঝতে পারলাম না। অর্থমন্ত্রী আছে, ভারতবর্ষের আছে ফিনান্স কমিশন আছে, তারা দেখবে। এগুলো কিন্তু রাজ্যপালের সাবজেক্টের মধ্যে পড়ে না। আয়ের থেকে ব্যয় বেশি না ব্যয়ের থেকে আয় বেশি, এগুলো দেখার দায়িত্ব রাজ্যপালের তো নয়। বিধায়ক হিসেবে নবনির্বাচিত 2 জনপ্রতিনিধির শপথ গ্রহণ সংক্রান্ত জট কাটেনি এখনো। রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত প্রবল থেকে প্রবলতর হচ্ছে। আগামী দিনে পরিস্থিতি কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ভোট প্রচারের সময় আপনাদের মনে থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আর ডাকলেও রাজভবনে যাব না, কারণ ভিডিও ভর্তি পেন ড্রাইভ রয়েছে। আর এই রিসেন্টলি শপথ পাঠ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মেয়েরা তো রাজভবনে যেতে ভয় পাচ্ছে। চুপ করে বসে থাকেননি রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি এবার সরাসরি মানহানি মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তিনি বলছেন আমার চরিত্র হনন করা হচ্ছে, আর এটা আমি কোনোভাবেই মেনে নেব না। I will file a defamation case against the individual Mamata Banerjee, who happens to be the Chief Minister. বাংলায় বেনজির রাজ্য সরকারের সঙ্গে রাজভবনের সংঘাতের আবহে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারি দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজনৈতিক মহলে প্রশ্ন, রাজ্যের সাংবিধানিক প্রধানের সঙ্গে প্রশাসনিক প্রধানের সংঘাত কি এবার ব্যক্তিগত পর্যায়ে পৌঁছে গেল? Mamata Banerjee has crossed all the limits. She has to function within the requirements of civilized conduct. As a Chief Minister, I gave her all regards and respect, addressing her as considering her as my esteemed constitutional colleague. But she feels that she can bully anybody
and cast aspersions on my character. গত 2রা মে রাজভবনে এক মহিলা কর্মী রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হন। জানিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চাপানোতর শুরু হয়। আত্মপক্ষ সমর্থনে রাজভবন সিসিটিভি ফুটেজ দেখানোর বন্দোবস্ত করে। সেই সঙ্গে ঘোষণা করা হয় মুখ্যমন্ত্রী ও পুলিশ বাদে যে কেউ আবেদন করে নির্দিষ্ট সময়ের মধ্যে রাজভবনে গিয়ে ওই ফুটেজ দেখতে পারে। এই প্রসঙ্গে বিস্ফোরক দাবি করেন খোদ মুখ্যমন্ত্রী। माननीय राज्यपाल বলছে दीदीगिरी नहीं चलेगा, लेकिन राज्यपाल पहले आपको तो पदत्याग करना चाहिए। हु आर यू टू टर्चर द উইমেন? এডিট করে কিছু ভিডিও দেখিয়েছে, কপিটা আমার কাছে আছে, আমি পেয়েছি এক জায়গা থেকে। যেটা এডিট করেছেন সেটাও আমার কাছে আছে। আর একটা ভিডিও আমি পেলাম পেন ড্রাইভ, আরও কীর্তি কেলেঙ্কারি। বাবারে, আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না। এখানেই শেষ নয়। সম্প্রতি বরানগর ও মুর্শিদাবাদের ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূলের 2 জনপ্রতিনিধির শপথ ঘিরে তৈরি হয় জটিলতা। রাজভবনে নয়, বিধানসভাতেই শপথ নেওয়ার দাবিতে তারা ধর্নায় বসেন। আজকে জেতার পরেও 1 মাস ধরে আমার এমএলএরা বসে আছে, গভর্নর ওত দিতে দিচ্ছে না। মানুষ সিলেক্ট করেছে, ওনার কি অধিকার আছে তাদের ওত দিতে না দেওয়ার? উনি স্পিকারকে অথরাইজ করবেন, ডেপুটি স্পিকারকে অথরাইজ করবেন, না হলে নিজে অ্যাসেম্বলিতে যাবেন। ওনার রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে, আমাকে কমপ্লেন করেছে। As an individual, she has no right to do character assassination through lies and damned lies frequently uttered. It is not megalomania, it is Mamata mania. Yes, that cannot be tolerated. স্বাভাবিকভাবেই এই বিষয়টিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ব্যাপক চাপানোতর শুরু হয়েছে। এই যে ইন্ডিকেশন, অর্থাৎ যে ধরনের ইঙ্গিতপূর্ণ মন্তব্য মাননীয় মুখ্যমন্ত্রী সাংবিধানিক পদে থেকে করলেন, এই মন্তব্য মহামান্য রাজ্যপাল অর্থাৎ সাংবিধানিক প্রধানকে অপমান করা। তার তো ব্যক্তিগত মান সম্মান আছে, প্লাস পদের মান সম্মান আছে। সবাই তিনি কোর্টে যাবেন ঠিক করেছেন, তো তাতে আমরা তো কেউ কিছু বলতে পারি না। কোর্টে যান, গিয়ে কোর্টে বিচার হওয়া উচিত। মানহানির মামলা কে করে? যার নিজের মান আছে সে তো মানহানির মামলা করে। যার দপ্তরের কর্মরতা মহিলা তার বিরুদ্ধে 2বার যৌন নির্যাতনের অভিযোগ করেছে হেয়ার স্ট্রিট থানায়, যার বিরুদ্ধে উড়িষ্যার নৃত্যশিল্পী দিল্লির 7 স্টার হোটেলে 5 স্টার হোটেলে দর্শনের অভিযোগ করেছেন, তার মান সম্মান আছে বলে আপনি মনে করেন? আর যার নিজের মানই নেই সে আবার কি মানহানির মামলা করবে? আগামী দিনে কোথাকার জল কোথায় গড়ায়, রাজ্য সরকারের সঙ্গে রাজভবনের সম্পর্ক কোন জায়গায় গিয়ে দাঁড়ায়, সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সরকারি জমি জবরদখল, গত কয়েকদিনে এই ঘটনা একটার পর একটা আপনাদের দেখিয়েছি আমরা। একটার পর একটা এই জবরদখল, দখলদারির ঘটনা সামনে নিয়ে এসেছি আমরা। এবার জলপাইগুড়ির গজলডোবা। এই গজলডোবা নামটা পর্যটন মানচিত্রে বেশ পরিচিত, আপনারা প্রত্যেকেই জানেন। সেখানেও কিন্তু বেশ কিছু এই সরকারি জমি পড়ে রয়েছে। প্রশ্ন উঠছে, তাহলে সেখানেও কি ওই দখলদারির ঘুণ বাসা বাঁধছে? সেখানেও কি কাউন্সিলর যুক্ত? উত্তর খুঁজছি আমরা। জলপাইগুড়ির গজলডোবা পর্যটনের প্রসারে ঢেলে সাজছে এলাকা, গড়ে উঠেছে পর্যটন হাব। সেখানেই প্লটের পর প্লট পতিত সরকারি জমি জবরদখলের অভিযোগ, যাতে নাম জড়িয়েছে তৃণমূল কাউন্সিলরেরও। শনিবার রাজগঞ্জ ব্লকের গজলডোবার ওই এলাকার সরকারি জমি চিহ্নিতকরণের কাজে যান প্রশাসনের আধিকারিকরা। সঙ্গে ছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক ও গজলডোবা ডেভেলপমেন্ট অথরিটির সদস্য খগেশ্বর রায়। প্রায় 8 বিঘার একটি জমি পাঁচিল দিয়ে ঘেরা। সরকারি ওই জমি শিলিগুড়ির তৃণমূল কাউন্সিলর রঞ্জনশীল শর্মা দখল করে রেখেছেন বলে অভিযোগ। তো এখানে তো সব বেস্টিরই, এখানে তো রেস্টির জমি নেই। রঞ্জনশীল কার দখলে আছে? এটা রঞ্জনশীল শর্মা। উনি কি করেন? উনি কে? শিলিগুড়ির যে কাউন্সিলর। যদিও তৃণমূল কাউন্সিলরের দাবি জায়গাটি দখলদারের কাছ থেকে 1987 সালে কিনেছিলেন। বাণিজ্যিকভাবে তা লিজের জন্য সরকারের কাছে আবেদনও জানিয়েছেন। সরকারের কাছে আবেদন করেছি যে আমাকে ওটা লিজ দেওয়া হোক, এটা বাণিজ্যিকভাবে লিজ দেওয়া হোক। সরকার দিলে ভালো, না দিলে নাই। এর আগেও তো দিদির প্রোগ্রাম ভোরের আলো শুনেছি, বলছে আমার 4 বিঘা, দুলালে 4 বিঘা লাগবে বলছে। আমরা স্বেচ্ছায় ছেড়ে দিছি, আমাদের কোনো আপত্তি নেই। সরকারি জমি দখল নিয়ে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরে নড়েচড়ে বসেছে প্রশাসন। দিকে দিকে চলছে জমি চিহ্নিতকরণের অভিযান।
রাজগঞ্জে শুরু হয়েছে সেই কাজ। রং দল না দেখেই সার্ভে হবে বলে দাবি প্রশাসনের। একজন ব্যক্তিকে টার্গেট করে করব না। যদি সরকারি ল্যান্ড এনক্রোচমেন্টের অভিযোগ থাকে তাহলে পুরো এলাকাতে কোন কোন দাগে কে কে দখল করে আছে আমি পুরোটাই সার্ভে করাবো, পুরো এলাকাটাই সার্ভে করাবো এবং সেইখানে যে থাক, যারাই থাক, যেই দলেরই থাক, সেটা আইনানুগ যা আছে সে ব্যবস্থা। জিডিপির হোক, তৃণমূল হোক, সিপিএমের যেই হোক না, সরকারি জমিতে যারা পার্টি অফিস করছে প্রত্যেকটা পার্টি অফিস দখল করে আছে, সেটা বিএলও সাহেব নিশ্চয়ই চিহ্নিত করবে, সেটা আইনানুগ ব্যবস্থা করা তার ব্যবস্থা করা। প্রশাসন স্বচ্ছতার দাবি করছে, এক সুর শাসক বিধায়কের গলাতেও। সরকারি জমি দখলমুক্ত করতে সর্বত্র কি একই পদক্ষেপ করবে প্রশাসন, নাকি শাসক নেতাদের যোগ থাকলেই ধামাচাপা পড়বে? প্রশাসনের সক্রিয়তার মধ্যেও প্রশ্ন তুলছে বিরোধীরা। নীলেশ্বর সান্যাল, প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। রাস্তা দখল, জমি দখল, এই সমস্ত ছবি আপনারা দেখেছেন, এমনকি ইতিউতি না ফুটপাত দখল, জমি দখল, এই সব ছবি আপনাদের দেখা। কিন্তু তা বলে এবার একেবারে নদী দখল, মালদায় মহানন্দা নদী দখল, বেআইনি কাজ ঠিক কোন পর্যায়ে পৌঁছাতে পারে তার ঝলকটা একবার আপনারা দেখুন। এমনকি মজার কথা কি জানেন তো, শাসক নেতার আঙুল উঠছে খোদ তৃণমূলের কাউন্সিলরদের দিকে। পুলিশের অনিয়ম ধরে ফেলায় বিচারকের নিরাপত্তারক্ষী প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ উঠল মালদায়। সম্প্রতি একটি মামলার প্রেক্ষিতে বিষয়টি প্রকাশ্যে আসে। বিষয়টিকে ঘিরে শুরু হয়েছে হইচই। কথায় বলে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, কিন্তু মালদার জেলার একটি ঘটনায় এটা বলা যায় যে বিচারকের বাণী নীরবে নিভৃতে কাঁদে। তার কারণ মালদা জেলার এডিজে পদমর্যাদার একজন বিচারক গত 13 জুন তার আদেশনামায় উল্লেখ করেছেন যে পুলিশের একাধিক অনিয়ম তিনি বারংবার রুখে দেওয়ার চেষ্টা করেছেন, আর সেই রুখে দেওয়ার ফলে পুলিশের রোষে পড়তে হয়েছে এবং রোষে পড়ার কারণে তার নিরাপত্তারক্ষী প্রত্যাহার করা হয়েছে বা তুলে নেওয়া হয়েছে বলেও তার নিজের আদেশনামায় উল্লেখ করেছেন। অভিযোগ ছিল যে টাকার বিনিময়ে গুরুত্বপূর্ণ মামলার কেস ডায়েরি সিভিক ভলান্টিয়ারকে দিয়ে লিখিয়েছেন এক সাব ইন্সপেক্টর। এই সংক্রান্ত মামলার প্রেক্ষিতে বিচারক, সাব ইন্সপেক্টর এবং সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেন। গত 13 জুনের শুনানিতে মালদার চাঁচল আদালতের ওই বিচারক তার পর্যবেক্ষণে উল্লেখ করেন, সিভিক ভলান্টিয়ারকে দিয়ে কেস ডায়েরি লেখানোর অর্থ বিচার ব্যবস্থার প্রতি অবিচার। একই সঙ্গে নির্দেশনামায় বিচারক উল্লেখ করেন, এই অব্যবস্থা বন্ধ করার জন্য বারবার চেষ্টা করেছি, কিন্তু মালদা পুলিশ সুপার এবং চাঁচলের এসডিপিও সহযোগিতা মেলেনি। আদালতের স্বাভাবিক কাজে বারবার বাধা সৃষ্টি করা হয়েছে। এরই ফলস্বরূপ এই আদালতের নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হয়েছে। পুলিশের এই ব্যবহার ধৈর্যের সীমা ছাড়িয়েছে। নিম্ন আদালতের এই বক্তব্যের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে যায় পুলিশ। ইতিমধ্যে নিম্ন আদালতের ওই নির্দেশের ওপর 31 আগস্ট পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। বিচারকের নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে এই অভিযোগের প্রেক্ষিতে রাজ্য সরকারের রিপোর্টও চেয়ে পাঠিয়েছে হাইকোর্ট। কেস ডায়েরি লেখাটা সিভিক ভলান্টিয়ারের কাজও নয়, তার সে অভিজ্ঞতাও নেই। এতে এইভাবে কেস ডায়েরি লিখলে মামলার ক্ষতি হয়। আজকের আমাদের রাজ্যে এই প্রতিশোধ স্পৃহাটা অত্যন্ত মাথাচাড়া দিয়ে উঠেছে। ক্ষমতার বাইরে গিয়ে কাজ করার এই যে প্রচেষ্টা এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে ছোট করা, প্রাতিষ্ঠানিক যে স্বাধীনতা আছে সেটাকে না মানা, আইনের শাসনকে না মানার এই যে প্রবণতা, এটা খুব খুব অন্যায়। আমার মনে হয় হাইকোর্টের এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ করা উচিত। পুলিশ থানা পুরোপুরি তৃণমূলের নেতাদের আদেশে নিয়ন্ত্রিত হচ্ছে। সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে স্টেটমেন্ট রেকর্ড করানো শুধু বেআইনি শুধু না, এটা প্রকৃতপক্ষে ক্রিমিনাল জাস্টিসকে অবজ্ঞা করা। বিচারকের উপর যদি এই হামলা হয় যে তার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী প্রত্যাহার করা হচ্ছে, ইঙ্গিতটা কি? ইঙ্গিতটা তুমি বাইরে বেরো, তোমাকে আমরা খুন করে দেবো। হাইকোর্টের উচিত ডিজি পুলিশকে ডেকে এনে তাকে সাসপেন্ড করা। হাইকোর্টও সেই রকম যথাযথ ভূমিকা নিচ্ছেন না। আগামী দিনে নিশ্চয়ই চেষ্টা করব যাতে এই বিষয়টাকে সর্বোচ্চ আদালতে দরকার হয়ে নিয়ে যাওয়া যায়। রাজ্য পুলিশের এক কর্তার দাবি, বিচারকের নিরাপত্তারক্ষী প্রত্যাহার করা হয়নি, সেই বিষয়টি হাইকোর্টে জানানো হয়েছে। বিষয়টি অবশ্যই বিধানসভার অভ্যন্তরে তুলব। পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বিধানসভায় উপস্থিত থাকেন না, না হলে আমি বিধানসভার অভ্যন্তরে পুলিশ মন্ত্রীকে এই প্রশ্ন করতাম যে এই যদি আপনাদের মনোভাব হয় যে কেউ প্রশ্ন করলেই
তাকে কিভাবে হেনস্থা করব, তাহলে এর থেকে বলে দেওয়া উচিত যে এখানে গণতন্ত্র বলে কোনো তন্ত্র নেই, এখানে মমতাতন্ত্র বা কালীঘাট তন্ত্র এখানে পরিচালিত হয়। আমাদের মনে আছে কলকাতা হাইকোর্টে বিচারপতির রায় যখন তৃণমূলের পছন্দ হয়নি, তার কোর্ট এজলাস বয়কট করা হয়েছে, পোস্টার দেওয়া হয়েছে। আজও পর্যন্ত রাজ্যের সরকার এবং শাসক দল এবং প্রশাসন কে করেছে অপরাধ খুঁজে বার করতে পারেননি। এখান থেকেই বোঝা যায় যে যারা অপরাধ করছেন তারা দুষ্কৃতী এবং তাদের পিছনে রাজ্য সরকারের স্পষ্ট ইন্ধন আছে। বিষয়টি জানা নেই, বিষয়টি দেখেন তারাই বলতে পারবে। গোটা বিষয়টি নিয়ে আদালত ও প্রশাসনিক মহলে আলোড়ন তৈরি হয়েছে। এই বিষয়ে মালদার পুলিশ সুপারের সঙ্গে ফোনে এবং মেসেজে যোগাযোগ করা হলেও তিনি কোনো উত্তর দেননি। চাঁচলের এসডিপিও কোনো মন্তব্য করতে চাননি। সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা। মালদার মহানন্দার ছবি আপনাদেরকে দেখালাম, এবার আরো একটা ছবি দেখাবো আপনাদের। উত্তর 24 পরগনার ইছামতি, এক রোগ, নদীর মধ্যেই কংক্রিটের বেআইনি নির্মাণ। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও এই সমস্ত অবৈধ নির্মাণ, সেগুলো কি ভাঙা হবে না? প্রশ্ন থাকছে। ইছামতি ভারত বাংলাদেশের একটি আন্তঃসীমান্ত নদী। এপার ও ওপার বাংলার দুর্গাপুজোর বিসর্জনের জন্য এই নদী বিখ্যাত। সেই ইছামতিও জবরদখলদারীদের হাত থেকে রেহাই পাচ্ছে না। বনগাঁ পুরসভার 6 নম্বর ওয়ার্ড এলাকায় ইছামতি নদীর মধ্যে কংক্রিটের পাকা বাড়ি নির্মাণের ছবি ধরা পড়ল TV9 বাংলার ক্যামেরায়। নিমাই কর নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ। অবৈধ নির্মাণের কথা স্বীকার করে নিয়েছেন নিমাই করের স্ত্রী। একই সঙ্গে তার দাবি, নদীর উপরে এমন আরো অনেক বাড়ি রয়েছে। বড় ঘর নদীর পাড় দিয়ে আছে এরকম, সেইগুলো না রে তোমাকে দেখতে হবে। আমার নদীর ভিতরে হ্যাঁ, তা সেটা কি করা যায়? নদীর মধ্যে বাড়ি করা যায় না তো। জেনে শুনেই করেছেন? হ্যাঁ, জেনে শুনেই করা। গার্ডওয়াল এই তো মাঝে হালে হয়েছে, এর আগে তো ছিল না। পায়খানা বাথরুম সে আগের থেকেই ওই হিসেবেই করা হয়েছে। কুয়োটু আবার উপরে কোথায় হবে ওই জায়গায় করা, উপরে পায়খানা মানে তো কনস্ট্রাকশন করে একদম বড় পাকাপুক্ত বাড়ি, কলম করে ছাদ দিয়ে বাড়ি করা, এটা কি করা যায়? সেটা তো মানে ছিল আগাগোড়া ছিল আগের থেকে, এবার তারপরে গার্ডওয়াল হওয়ার পরে এখন এটা দেখতে খারাপ লাগে। সরকারি জায়গায় অবৈধ নির্মাণ কেন, কি বলছে পুর কর্তৃপক্ষ? 8-10 বছর আগে নাকি বাড়িটা হয়েছিল। তার আগে ওখানে যে ঘাটে যে লোকটা নৌকা পারাপার করতো, সেই লোক এমনি প্রতিবন্ধী, সেখানে বসবাস করতো, সেখানে পাকা বাড়ি করেছে। সুতরাং আমাদের সময়ের ঘটনা না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে সরকারি জমির ওপর অবৈধ নির্মাণ নিয়ে বিভিন্ন পুরসভার পুরপ্রধান, প্রশাসনিক কর্তাদের ধমক দিয়েছেন। নদীর ওপর অবৈধ নির্মাণের ছবি সামনে আসায় স্বভাবতই বনগাঁ পুর কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। উত্তর 24 পরগনা থেকে দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal, বলো কথা কেশরী।